শহীদুল ইসলাম খান, আপনার মনে হয় যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আপনি আগেই তাদেরকে সন্দেহ করছেন? তাদেরও তো অনেক সময় বলে যে বটবাহিনী আছে, বিএনপিদের বটবাহিনী আছে ছাত্র দলের। মানে এটা কি শুধু কথার রাজনীতি নাকি আদৌ কোনো প্রমাণ সর্বস্ব বিষয়? ভাইজান, এটা এটা কথার রাজনীতি হতে যাবে কেন? এই যে তাহলে তো আমাকে আমার জায়গাতে যে আমি যখন এই অপতথ্যের শিকারগুলো হয়েছি সে সময়টাতে আমাকে চলে যেতে হয়, যেমন ডাকসু নির্বাচন। এই যে ডাকসু নির্বাচনে যখন আমি যদি আমি আমার জায়গা থেকে বলি, আমি যেদিন আমার মনোনয়ন ঘোষণা হলো এর আগে পর্যন্ত আমাকে সরাসরি এই ধরনের অপতথ্যের শিকার সে পর্যন্ত আমাকে কিন্তু হতে হয় নাই। আচ্ছা। যখন নির্বাচনে আমাকে ভিপি প্রার্থী হিসেবে আমার সংগঠন আমাকে মনোনয়ন দিল, এরপর থেকে আমাকে যত ধরনের অপতথ্য এবং মিথ্যা ফটোকার্ড যত ধরনের প্রয়োজন গোটা দেশব্যাপী তারা সে কাজগুলো করিয়েছে। কেন? এখন আমাকে যদি ভাই রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, সত্য কথা যেটা, আমি 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং এই গণ আন্দোলন যেদিন শুরু হয়েছে, যেদিন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, সকল তথ্য প্রমাণ সহ আমি আমার বই লিখেছি এবং ইতিমধ্যে প্রথম আলো থেকে শুরু করে সকল পত্রিকাতে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে। কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ, যেটা আমরা কয়েকজন বন্ধু মিলে, ইয়ারমেট মিলে, ছাত্র দলের আমরা হচ্ছে যে 7 জুন সেটাকে ক্রিয়েট করেছি। 5 জন কোটার পরিপত্র বাতিল হবার পরে সেই 7 জুন আমরা এই আন্দোলনে মানে আমার স্টুডেন্টদেরকে, আমার ছাত্র দলের নেতাকর্মীদেরকে জেনারেলাইজেশন করেছি এই উদ্দেশ্যে যে, কারণ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আমি জানি, যেহেতু এবার যেহেতু হাসিনা সেটাকে পরিপত্র বাতিল করছে, তার মানে সেটাকে আর সে কঠিনভাবেই এটার পক্ষে সে নিবে, সে স্টুডেন্টদের অধিকার কিংবা স্টুডেন্টদের দাবি না মেনে নেওয়ার সম্ভাবনাই আছে। তো যদি আন্দোলনটা ওই দিকে চলে যায়, ওই মুহূর্তটাতে আমার কোটা সংস্কার দিয়ে তোমার রাষ্ট্র সংস্কার হবে না। আমি তো বুঝি, আমি ভাত খাইতে গেলেও হাসিনা পতনের জন্যই শক্তি সঞ্চয় করি। আমাদের টেন্ডেন্সিটা কিন্তু ওই পর্যায়ে চলে গেছে ওই মুহূর্তে। তো এখন ছেলে মেয়েদেরকে জেনারেলাইজেশন করাটা ওই মুহূর্তে প্রয়োজন ছিল। ছাত্রদলের ছেলে মেয়েদেরকে যদি আন্দোলনটা অন্যদিকে ডাইভার্ট হয়, ওই সময় যেন হাসিনা বিরোধী স্লোগানটা আমাদের ছেলেরা তুলে দিতে পারে। কারণ একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দটা বলে স্লোগান তোলা তার জন্য সত্যিকার অর্থে কঠিন, যেটা আমার রাজনৈতিক সংগঠনের ছেলে মেয়েদের জন্য সহজ। তো এখন ছেলেদেরকে জেনারেলাইজেশন এই জন্য করেছি, সেদিন ওই সময়টা যখন আসবে, বাকিরা যেন তার কাছ থেকে দূরে সরে না যায়, তারা যেন দূরে সরিয়ে না দিয়ে তার সাথে যেন গলাটা মেলায়। 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশ ছাত্রদলের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত করেছে, সে স্লোগান তুললো, গোটা বাংলাদেশ সে স্লোগান লুফে নিল। 2016 সাল থেকে 24 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপদানকরণের জন্য ভূমিকা পালন, তারপর ভিসি চত্বরে স্টুডেন্টদের সাথে থেকে, মেয়েদের বোনদের সাথে থেকে, বোনদের রক্তাক্ত হতে দেখেছে। আমি নিজে সেখানে আহত হয়েছি 15 তারিখ। 18 তারিখ থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আন্দোলন করলাম। লাশ দেখলাম, শহীদ জিল্লুরের লাশ সাক্ষী রেখে হাসিনা পতনের স্লোগান তুললাম। প্রতিটা মুহূর্তের হিস্ট্রি আছে, প্রতিটা মুহূর্তে আন্দোলনকে প্রভাবিত করার জন্য ভূমিকা রেখে গিয়েছি। সর্বশেষ 5 আগস্ট উত্তপ্ত পরিস্থিতিতে সকলকে আহ্বান করলাম যে কেউ কাউকে ছেড়ে যায় না। আমরা কেউ কাউকে সেদিন ছেড়ে যাইনি। 5 জন সেখানে শাহাদাত বরণ করলো। তার মানে এই বিগত দীর্ঘ দুঃশাসনের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপদানকরণ এবং প্রত্যেকটা মুহূর্তে ঘরের ভিতরে না থেকে রণাঙ্গনে থেকে এই আন্দোলনকে প্রভাবিত করুন। আমি যে বেঁচে আছি, বেঁচে তো নাও থাকতে পারতাম। তাহলে এভাবে ভূমিকা রাখার পরে এখন আমাকে যদি ফেস করতে হয়, তাহলে কি লাগবে? আমার মতো আবার রাজনৈতিক ক্যারিয়ার লাগবে, তাই না? এখন আমাকে তো শিবিরের এখন যাদেরকেই বলেন, তাদেরও তো এই গণ অভ্যুত্থান বলেন কিংবা বিগত দীর্ঘ দুঃশাসনে বলেন, কোথাও তারা প্রকাশ্যে কিংবা সরাসরি হাসিনার বিরুদ্ধে কখনোই রাজনীতিটা তারা করেনি। বটফোর্স হিসেবে থাকতে পারে, কিন্তু কখনোই তারা সে আন্দোলনটা করেনি। তো যার ফলশ্রুতিতে এখন আমাকে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না, যার ফলশ্রুতিতে তারা ওই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। আপনি আশ্চর্য হবেন, যারা জামাত ইসলামের বড় বড় যারা নেতা ছিলেন, যাদের বাবাদের যুদ্ধাপরাধীদের অপরাধে যাদের বিভিন্ন দণ্ড দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা ওই সময়টাতে, তো ওই সময় কিন্তু তাদের পরিবার পরিজন কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষের কিন্তু সিম্প্যাথি গেইন করছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যার ফলশ্রুতিতে তাদের যে ফেসবুক আইডিগুলো ছিল, এগুলো কিন্তু অনেক ফলোয়ার্স ছিল। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কয়েকটা আইডির সাথে কিন্তু মানে জয়েন হয়ে গেছিল। ওই আইডিগুলো থেকে ডাকসু নির্বাচন সময়টাতে আমি বেয়াদব, আমি নেশা করি, তারপর হচ্ছে যে আমি মানে আমার সম্পর্কে যত ধরনের অপপ্রচার অপতথ্য ছড়ানো সম্ভব, কারণ এর মধ্যে বিচার ছিল না এগুলো এখনও তো তেমন বিচার আমি দেখতেছি না, অন্তত মানে এখনো পর্যন্ত কোনো বিচার অন্তত আমার চোখে পড়ে নাই। তাহলে ওই ব্যক্তিগুলোর আইডি থেকে আমার সম্পর্কে অপতথ্য ছড়িয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি যে নির্বাচন বন্ধ করার ব্যাপারে যে আমি প্রতিবাদ জানিয়েছি। আরে ভাই, আমি যদি বেয়াদব হয়ে থাকি, আমার আচরণে যদি বেয়াদবি থাকে, তাহলে মনে রাখবেন আমি অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই বেয়াদব।
নাইলে হাসিনার বিরুদ্ধে আমি কখনোই লড়াই করতাম না, হাসিনাকে বলতাম না তোমাকে আর সময় দেওয়া যাবে না। সুতরাং অন্যায় যেখানে হবে অবশ্যই আমি সেখানে বেয়াদব, কিন্তু যেখানে নেই সেখানে আমি আমার জীবন দিতেও দ্বিধাবোধ করবো না। তো সুতরাং আমার সম্পর্কে এই ধরনের অপপ্রচার যখন ওই দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে যখন সরানো হয়, অটোমেটিক্যালি সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে এবং ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার নামে বিভিন্ন বট পেজ খুলে গোটা বাংলাদেশব্যাপী অপতথ্যগুলো ছড়ানো হয়েছে। এরা একটা তথ্য কিভাবে ছড়াতো, ধরেন ডিউ ইনসাইডার থেকে একটা তথ্য দিত, আর বাদবাকি যত পেজ আছে শত শত পেজ, গোটা বাংলাদেশব্যাপী এদের যত পেজ আসে সব পেজ থেকে ওইটার সোর্স লিখে দিয়ে এটা প্রচার করত। এখন ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার এগুলো তো এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেজ, যেহেতু এগুলোর রিচও বেশি, এগুলো তো মানুষ বিচার বিশ্লেষণ করে না, এগুলোর মধ্য দিয়ে এরা দেদার্স অপতথ্য ছাড়িয়ে এগুলোতে সফল হয়েছে। এবং শেষ মুহূর্তে আমি ডাকসু নির্বাচনের পরে আসলে মাঝে মাঝে এগুলা আমার দুর্বলতা না, আমি এখনো পর্যন্ত কোনোদিন আমার নীতিনৈতিকতার সাথে কখনোই আমি আপোষ করিনি।